নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। কালীঘাটের কাকুর মতোই যেন অবস্থা হয়েছে কালীঘাটের কাকু যেমন কিছুদিন আগে কথা বলতে পারতেন না, ঠিক একই অবস্থা যেন কালীঘাটেরও। কালীঘাট কিন্তু আর কথা বলতে পারছে না। সন্দেশখালির ঘটনা, এইদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের ডানহাত বলে পরিচিত শঙ্কর আঢ্যকে গ্রেফতার, সব মিলিয়ে কালীঘাট কেমন যেন চুপচাপ। আর তাতে অনেকেই, বিশেষ করে বিরোধীরা যেটা মজা করে বলছেন যে কালীঘাটের কাকুর অসুখ এখন কালীঘাটেও পৌঁছেছে, কালীঘাটেও লেগেছে। কালীঘাটের কাকু যেমন কথা হারিয়েছিলেন, ঠিক একই জিনিস এবার কালীঘাটেও হয়েছে। তা সেই কালীঘাটের কাকুর তো শেষ পর্যন্ত কথা ইডির তদন্তকারী আধিকারিকেরা মুখ দিয়ে বের করিয়েছেন। সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে এখন নানান পরীক্ষা নিরীক্ষা চলছে। কিন্তু কালীঘাটের যারা নেতা নেত্রী, তাদের কণ্ঠস্বর কবে বেরোবে? সন্দেশখালির ঘটনার পরেই যেন শ্মশানের নীরবতা নেমে এসেছে কালীঘাটে। কালীঘাটের তরফ থেকে কিন্তু একটি কথাও শোনা যাচ্ছে না, কালীঘাট থেকে কিন্তু কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে ব্যাপার কি? শেখ শাহজাহান তো একজন স্থানীয় নেতা, তিনি তো কোনো তৃণমূলের বড় নেতাও নন, কিন্তু তারপরেও কেন এত নীরবতা কালীঘাটে? কালীঘাট এত চুপ কেন? এতটাই চুপ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আসছেন কিনা সে কথা যেমন জানা যাচ্ছে না, একই সঙ্গে তার যে সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠকও কিন্তু উধাও হয়ে গেছে। সভা সমিতির কথা তো বাদই দিলাম, জনসভার কথা তো বাদই দিলাম। আর এখানেই বিরোধীরা যেটা কটাক্ষ করছেন যে আসলে ইডি যেভাবে কালীঘাটের টুটি চেপে ধরেছে, তাতে মুখের কথা হারিয়েছেন পিসি ভাইপো, এটাই কিন্তু বলছেন বিরোধীরা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা যুক্তি দিচ্ছেন যে পরিস্থিতি যে ঘোরালো হচ্ছে, সেটা হয়তো তৃণমূল নেত্রী বুঝতে পারছেন। কেননা যেভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের ডান হাত বলে পরিচিত শঙ্কর আঢ্যকে ইডি গ্রেফতার করেছে, এবং এদিন যখন শনিবার ব্যাংসাল কোর্টে শঙ্কর আঢ্যকে তোলা হয়, ইডি তাকে 14 দিনের হেফাজতে পাওয়ার জন্য যেভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা চিঠি আদালতে পেশ করেছে, তাতে কোথাও না কোথাও তৃণমূল কিন্তু একেবারে ব্যাক ফুটে চলে গেছে। এবং ইডি এদিন যেটা দাবি করেছে সেটাও কিন্তু বড় ভয়ঙ্কর। ইডি দাবি করেছে যে রেশন দুর্নীতি 1 কোটি 2 কোটি কিংবা 100 কোটি 200 কোটির নয়, এই রেশন দুর্নীতি প্রায় 20,000 কোটি টাকার, এবং তার মধ্যে শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকেরই নাকি 10,000 কোটি টাকার ভাগ রয়েছে। বাকি 10,000 কোটি টাকা কার, সেটা নিশ্চয়ই ইডির তদন্তকারী আধিকারিকরা তদন্ত করে দেখছেন। তবে এদিন আদালতে ইডির তদন্তকারী আধিকারিকরা আরেকটা দাবি করেছেন, আর সেই দাবিটা হচ্ছে এই যে রেশন দুর্নীতির 20,000 কোটি টাকা, সেই টাকার মধ্যে নাকি বেশ কিছু টাকা দুবাই পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই দুবাই কিছুদিন আগে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে এসছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বরাবরই এই দুবাইয়ে চোখের চিকিৎসার জন্য গিয়ে থাকেন। আর সেই সময়েই কিন্তু বিরোধীরা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাই যাত্রা, সেই দুবাই যাত্রা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারা কিন্তু যেটা অভিযোগ করেছিলেন যে দুবাই যাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য নয়, কেননা দুবাইয়ে চোখের চিকিৎসা আর কি হবে, তার পেছনে অন্য কোনো কারণ আছে। এবং সেই সময়ে কিন্তু ইডির তরফ থেকেও বেশ কিছু তথ্য ফাঁস করা হয়েছিল সংবাদ মাধ্যমে, এবং সেই তথ্যে যেটা জানা গিয়েছিল যে কয়লা পাচারের টাকা নাকি বিদেশি বার গার্লদের নামে অ্যাকাউন্টে রাখা আছে। কিন্তু তারপর সেই নিয়ে মামলা মোকদ্দমা হয়, ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এই যে শঙ্কর আঢ্য, সেই শঙ্কর আঢ্যর গ্রেফতারির পর ফের কিন্তু দুবাই রীতিমতো আলোচনার শীর্ষে উঠে এসেছে। আর এখানেই বিরোধীরা শাসক দল তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছেন যে দুবাইয়ের সঙ্গে যে তৃণমূলের একটা বিশেষ সম্পর্ক রয়েছে, একটা গভীর সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে আসছে, তার কিন্তু একটা পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। উল্টো দিকে কিন্তু তৃণমূল নেতাদের সেই পুরনো ভাঙা রেকর্ডই বাজাতে দেখা যাচ্ছে। তারা কিন্তু লাগাতার বিজেপির ষড়যন্ত্রের কথা বলছেন, সমস্ত ঘটনার পেছনে বিজেপির ষড়যন্ত্র দেখছেন। একই সঙ্গে এই যে সন্দেশখালির ঘটনা, সেই ঘটনায় কিন্তু তৃণমূলের নেতারা মোটেও মচকাতে রাজি নন, তারা কিন্তু মোটেও নতি স্বীকার করতে রাজি নন। তারা কিন্তু পুরো ঘটনার দায় চাপাচ্ছেন মানুষের ক্ষোভের উপর। আর সেই ক্ষোভ কী কারণে? না কেন্দ্রীয় বঞ্চনার কারণে। যেহেতু কেন্দ্র বাংলার টাকা আটকে রেখেছে, 100 দিনের কাজের টাকা নাকি যেহেতু মানুষ পাচ্ছেন না, সেই কারণেই নাকি ইডির উপরে হামলা হচ্ছে, এমনটাই কিন্তু যুক্তি দেওয়ার চেষ্টা করছেন তৃণমূলের নেতারা।
কিন্তু তৃণমূল নেতাদের এমন যুক্তি যে মোটেও ধোপে টিকছে না, সেটা কিন্তু কালীঘাটের যে চুপচাপ হয়ে যাওয়া সেটাতেই বেশ প্রমাণ হয়ে যাচ্ছে। যে মমতা ব্যানার্জি কোনো কিছু হলে আগ বাড়িয়ে সাংবাদিক বৈঠক করেন, নবান্ন নাকি কালীঘাট তার খেয়াল রাখেন না, সরকারি অফিস নাকি পার্টির অফিস সেটা পর্যন্ত মনে রাখেন না, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও তার কিন্তু টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে সেই ঘরের মধ্যে ঢুকেছেন, তিনি কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, ঘর থেকে বেরোচ্ছেন কি বেরোচ্ছেন না, তারও কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে বিরোধীরা লাগাতার কিন্তু তৃণমূলকে একেবারে কোণঠাসা করে ফেলেছে। আর এই কোণঠাসা অবস্থা জেনেও তৃণমূল নেত্রী কিংবা তৃণমূলের নাম্বার 2 যেভাবে চুপ করে রয়েছেন, একটি শব্দও যেভাবে করছেন না, কিংবা বিরোধী দল বিজেপির যেভাবে অভিযোগের কোনো জবাব দিতে পারছে না, তাতে হয়তো কালীঘাটের নেতা নেত্রীরা বেশ বুঝতে পারছেন যে এই জাল কেটে বেরোনো অত সহজ হবে না, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে যেভাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একেবারে চুপ করে গিয়েছে, তাতে কিন্তু বিরোধী দল বিজেপির নেতারা উৎসাহ পাচ্ছেন। আর সেই উৎসাহের কারণেই কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা এই যে শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানের বাড়ি একেবারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কথা বলছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা প্রকাশ্যে কিছু না বললেও, প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও, যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে নাকি দুজনই উত্তরবঙ্গ সফরে যাবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে উত্তরবঙ্গে গিয়ে এই যে বিরোধীদের অভিযোগ কিংবা ইডির উপর হামলা সমস্ত কিছু নিয়েই নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারেন। কিন্তু উল্টো দিকে আবার যেটা দেখা যাচ্ছে যে সন্দেশখালির ঘটনায় উল্টে ইডির তদন্তকারী আধিকারিকদের উপরই পুলিশ একেবারে এফআইআর করে বসে আছে। আর সেই এফআইআরের মধ্যে ইডির তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে নারী নির্যাতন থেকে শুরু করে জোর করে বাড়ির মধ্যে ঢোকা, বাড়ির গেট ভাঙা, এমনই জামিন অযোগ্য ধারায় কেস দিয়ে বসে আছে। আর এখানেই অনেকে যেটা মনে করছেন যে এতেই তৃণমূল নেত্রীর যে মনের ভাব, সেই মনের ভাব প্রকাশ পেয়ে যাচ্ছে। তিনি যে এই ঘটনায় কোনো মতেই পিছপা হতে রাজি নন, কোনো মতেই তিনি ভাঙতে রাজি নন, সেটা কিন্তু বেশ বুঝিয়ে দিচ্ছেন। পাশাপাশি এই প্রশ্নটাও উঠছে যে ইডির তদন্তকারী আধিকারিকেরা তো ঘরের মধ্যে ঢুকতেই পারেননি, বাড়ির মধ্যে ঢুকতেই পারেননি, তাহলে কি করে তাদের বিরুদ্ধে এ ধরনের কেস দেওয়া হলো? তাছাড়া যে নারী নির্যাতনের কেস এতদিন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হতো, এখন সেই একই জিনিস ইডির বিরুদ্ধেও ব্যবহার করা হচ্ছে, ইডির বিরুদ্ধেও কিন্তু সেই হাতিয়ারটা ব্যবহার করা হচ্ছে। আর এতেই অনেকেই যেটা বলছেন যে আসলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকলে কি হবে, তিনি যা ঘুঁটি নাড়ার তিনি কিন্তু বসে বসে ঠিকই নাড়ছেন। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে যে ঘুঁটি তো নাড়ছেন, সেই ঘুঁটিতে কতটা কাজ হবে সেটা হয়তো ভবিষ্যতেই জানা যাবে, কিন্তু মুখে কোনো কথা বলছেন না কেন, তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না কেন? যা পরিস্থিতি দেখা যাচ্ছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে যে চুপ করে থাকার প্রবণতা দেখা যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু মানুষের প্রশ্ন উঠছে। মানুষ কিন্তু প্রশ্ন তুলছেন যে যদি সত্যি তৃণমূলের সঙ্গে এইসব রেশন দুর্নীতি কিংবা এই যে ইডির উপরে হামলা এসবের কোনো যোগ না থেকে থাকে, তাহলে কেন তৃণমূল নেত্রী কিংবা তৃণমূলের নাম্বার 2রা এসে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন না? কেন তারা ঘটনার নিন্দা করছেন না? কেন তারা সংবাদ মাধ্যমের সামনে এসে নিজেদের অবস্থান পরিষ্কার করছেন না? আর এখানেই যেটা জল্পনা ছড়াচ্ছে যে আসলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে তৃণমূলের নাম্বার 1 এবং নাম্বার 2 কিন্তু এই মুহূর্তে বিপাকে পড়ে রয়েছেন, লেজে গোবরে অবস্থায় পড়ে রয়েছেন। আর হয়তো সেই কারণেই তারা একেবারে চুপ করে রয়েছেন, মুখে কুলুপ এঁটে রয়েছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।